প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমাদের আজকের লেকচারে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। তোমরা একটু আমাকে জানাও যে যারা জুমে আছো বা যারা ফেসবুকে আছো, কথাটা কি স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা, অর্থাৎ ভিডিও বা অডিও ঠিক আছে কিনা একটু একটু বলো তো। যারা জুমে আছো তারা একটু বলো, আর যারা ফেসবুকে আছো একটু দ্রুত বলো। আমরা একটু লেকচারটা এখনই শুরু করে দিচ্ছি। হ্যাঁ, ওকে। হ্যাঁ, জুমে যারা আছো একটু বলো যে কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? ক্লিয়ার। আচ্ছা, ভিডিওটা অরিজিনাল ক্লিয়ার আসছে। ভিডিওটা একটু ঝাপসা। ভিডিও ঝাপসা, আচ্ছা দেখি। আর দাঁড়া, ফেসবুকের ভিডিওটা দেখি কেমন আসে। ভাইয়া একটা আলোটা বাড়ানো যাবে, হয়তো অন্ধকারের জন্য এমন লাগতেছে। একটু দেখি। আচ্ছা, আমরা লেকচারটা শুরু করে দিই আর কথা বেশি না বাড়িয়ে। ওকে, আচ্ছা, বোর্ড ক্লিয়ার কিনা বলো। স্যার যদি আরেকটু লাইট থাকতো তাহলে আরো ভালো লাগতো। আচ্ছা, হোয়াইট স্ক্রিনটা। আচ্ছা, আমি বোর্ডটা আর একটু বড় করে দিচ্ছি, স্ক্রিনটা দেখা যাবে, সবই ক্লিয়ার দেখা যাবে। আচ্ছা, ওকে, একটু ধৈর্য ধরো। আর ফেসবুকে আমি একটু ভিডিওটা দেখি, ফেসবুকের ভিডিওটা কেমন। আচ্ছা, আজকে ফেসবুক লাইভটা ম্যাথেটার্স গ্রুপে দেওয়া। ওকে, আর আজকের লেকচারে আমরা যেটা করতে যাচ্ছি ইনশাল্লাহ, যে স্থিতিবিদ্যা 8.1 তোমাদের সাথে আমরা মোটামুটি আলোচনা করে শেষ করেছিলাম। 8.2 এর অংশ নিয়ে আজকে আমাদের ডিসকাশন যাবে, ঠিক আছে? ওকে, ভিডিও ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, তো চলো। আচ্ছা, আমি লাইভটা তোমাদের ফেসবুক গ্রুপেও দিয়ে দিচ্ছি, যাতে কেউ লাইভ এর ইনফো না পাওয়ার জন্য আবার যেন ভেজালে না পড়ে। ওকে, ডান। তো আজকে ইনশাল্লাহ আমরা অনেকগুলো ম্যাথস করবো, এই টার্গেটে আমরা আজকে লাইভটা অ্যারেঞ্জ করেছি। তো আমরা ওকে, আমাদের একটা ডিসকাউন্ট যাচ্ছে, এটার জন্য আসলে প্রচুর ফোন কল যাচ্ছে, নাম্বারগুলো হ্যাঁ গেল, বাদ দিয়ে রাখলাম, সাইলেন্ট করে দিচ্ছি ফোন। তো এখন আমাদের একটু বলতো, লাস্ট লেকচারে আমরা লামির উপপাদ্য নিয়ে ডিসকাস করছি। আজকে 8.2 এর আমি তাও লামির উপপাদ্য বা স্থিতি, এই যে আমাদের সাম্যাবস্থা, একটা ইম্পর্টেন্ট টার্ম, একটা ইম্পর্টেন্ট কথা, বা এই একটা ওয়ার্ড দিয়ে আমাদের একটা ফুল চ্যাপ্টারের অনেক অঙ্ক করতে হবে। তো সেই সাম্যাবস্থা জিনিস নিয়ে আমরা আজকে অনেক ডিসকাশন করবো ইনশাল্লাহ, ঠিক আছে? তো তাহলে চলো লেকচারটা শুরু করে দেওয়া যাক, আর কথা না বাড়িয়ে। তো বলো। এই যে লামির উপপাদ্য নিয়ে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। আমরা এর আগে তো যেটা ইউজ করছিলাম, যে ত্রিভুজের যে সাইনের সূত্রটা, হ্যাঁ এটা তো আলটিমেটলি লাস্ট পর্যন্ত তো আমরা লামির উপপাদ্য ইউজ করছি না। এই যে sin 180 মাইনাস থিটা, তো আলটিমেটলি শেষ পর্যন্ত sin থিটা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, দুইটা মধ্যবর্তী কোণ নিছি। তো আমরা কি ওখানে কি ডাইরেক্টলি লামির উপপাদ্য ইউজ করতে পারবো, নাকি ওটা শুধুমাত্র ত্রিভুজের সাইন সূত্র দিয়ে করতে হবে? লামির উপপাদ্যের কন্ডিশন যেটা, সেটা হচ্ছে লামির উপপাদ্য তুমি তখন অ্যাপ্লাই করতে পারবা যখন সাম্যাবস্থায় এই কথাটা লেখা থাকবে, বুঝছো? কখন বলো? যখন সাম্যাবস্থা লেখা থাকবে। সো এক কথায় সব অ্যান্সার শেষ, ঠিক আছে? বুঝছি কথাটা, বলো। আচ্ছা, ওকে, তোমাদের সাউন্ড সিস্টেমটা একটু ভালো করার জন্য আমি কেবল দিয়ে দিচ্ছি। আচ্ছা, ওকে, তো চলো আমরা এবার লেকচারটা স্টার্ট করি। তো লামির উপপাদ্য কেসে আমি একটু সহজ করে লিখে দিই, বলের সাম্যাবস্থা। বলের সাম্যাবস্থা এই কথা নিয়ে একটু আলোচনা করতে হবে। সাম্যাবস্থা, সাম্যাবস্থা এটা সহজ মিনিং লব্ধি জিরো, লব্ধি শূন্য। এই যে লব্ধি শূন্য, ওকে, স্টার্ট করি এবার আলোচনা ফুললি। লব্ধি শূন্য, এটার মিনিং কি? যে লব্ধি কখন আসে? যখন হচ্ছে একটা জায়গায় একের অধিক পরিমাণ ফোর্স অ্যাপ্লাইড হয়, তাই না? একটা জায়গায় একের অধিক পরিমাণ বল যখন আমরা অ্যাপ্লাই করি, তখন সেখানে লব্ধি ওয়ার্ডটা আসে। এর আগে কিন্তু লব্ধি ওয়ার্ডটা কখনো আসে না। তো একটা জায়গায় যখন একের অধিক বল অ্যাপ্লাই হবে, এরকম কোনো কথাবার্তা আবার বলা থাকবে, সেটা আবার কেমনি কি চায়? তো সেটার ব্যাখ্যাটা দেখো, যে ধরো তুমি এখানে দাঁড়ায় আসো, ওকে, এই লোকটা হচ্ছে তুমি, এবং তোমার উপর যদি কেউ এদিক বরাবর 10 নিউটন বলে টান দেয়, এবং এদিকেও যদি 10 নিউটন বলে টান দেয়, তুমি কি তুমি নড়বা নাকি আগের অবস্থায় স্থির থাকবা? বলো, আগের অবস্থায় স্থির থাকবা কিনা? অবশ্যই বলো,
স্থির থাকবা, নড়াচড়া আর হবে না। তো এই যে স্থির থাকতেছো এটা কিন্তু তোমার লব্ধি 0 এটাকে ইন্ডিকেট করতেছে। লব্ধি 0 মানে হচ্ছে বস্তু কোনো প্রকার মুভমেন্ট হবে না, কোনো প্রকার কি হবে না, স্মরণ হবে না বা কোনো প্রকার স্থানান্তর ঘটবে না। সেইমভাবে তোমাকে যদি এখান দিয়েও আরেকজন লোক ওই যে 5 নিউটন বলে টান দেয়, আবার এদিক দিয়ে যদি তুমি আরেকজন লোক 5 নিউটন বলে টান দেয়, ওকে, তাহলে কি তুমি মুভ করবা বলো? মুভ কিন্তু করা হচ্ছে না, তুমি আগের জায়গায় স্থির থাকতে যেত। কিন্তু মানে প্র্যাকটিক্যালি যখন হিউম্যান বডি হয়, হিউম্যান বিং হয়, তখন কিন্তু বিপদ আছে যে তুমি দাঁড়িয়েছো, দুইজন এসে দুই দিক থেকে ওকে যে তোমাকে টান দিছে, তোমার কিন্তু বডির মধ্যে একটা ইম্প্যাক্ট যাবে, সেটা নিয়ে কিন্তু এখানে কোনো কথা হচ্ছে না। বা দুইজন দুই দিকে টান দিল, তুমি নড়লে না কিন্তু তোমার শরীরের ভিতরে কিন্তু সব নড়ে গেছে, এরকম কিন্তু একটা ব্যাপার সেবার আসবে, সেটা নিয়ে কিন্তু কোনো কথা এখানে আসবে না। এখানে আসবে একটা ধরো যে জড় বস্তুর ক্ষেত্রে এটা তুমি চিন্তা করতে পারো ভালো, ঠিক আছে? তো এই জিনিসটাকে আরেকটু কথা আমরা বলতে পারি যে এই বস্তুর উপর ধরো যে এইদিকে আমি ধরো যে পি বল প্রয়োগ করলাম, এদিকে তুমি কিউ বল প্রয়োগ করলাম, ঠিক আছে? তাহলে বস্তুটা যাওয়ার কথা এদিকে, লব্ধি আরো হওয়ার কথা এদিকে, এবং এই জায়গাটাকে যখন বস্তুটাকে আমি এই বরাবর নিয়ে যাব, অর্থাৎ এই একই বল যখন আমি অপোজিটে প্রয়োগ করব, তখন এই তিনটা বল একটা এই যে দুইটা লব্ধি, এই লব্ধিটাকে এই বলটা কি করতেছে, এই পি এবং কিউ এর লব্ধি এই বলটা নিষ্ক্রিয় করে দিচ্ছে। তাহলে যেদিকে যাওয়ার কথা ছিল, যাওয়ার জন্য সে অ্যাটেম্প্ট নিত বা সে যেতে পারতেছে না, সেখানে স্থির হয়ে গেল। এই কেসটাকে বলতেছি আমরা সাম্যাবস্থা লব্ধি শূন্য। এবং এই জায়গায় যে দুইটা বলের লব্ধি শূন্য নিয়ে কথা বলতে হবে এরকম কিন্তু না। তুমি চাইলে একটা বস্তুর উপর 50টা বল প্রয়োগ করলা, বল প্রয়োগ করার পর বা 100টা বল প্রয়োগ করলা বা n সংখ্যক বল প্রয়োগ করলা, বল প্রয়োগ করার পর কি হইলো বলো, যে বস্তুটা কোন যেদিকে যাইতে লইছে তুমি তার অপোজিটে আরেকটা বল দিয়ে দিলা, তাহলে কি হয়ে গেল, তাহলে আর বস্তুটা তার জায়গা থেকে সরবে না, সেই বস্তুটা আগের জায়গা থেকে যাবে। এবং এই জিনিসটাকে বলা হচ্ছে বলের সাম্যাবস্থা, লব্ধি শূন্যের ব্যাপারটা। সবাই কি লব্ধি শূন্যের কথাটা বুঝছো সবাই বলো? হ্যাঁ, সবাই রেসপন্স করি, সবাই কি কথাটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, ওকে, ঠিক আছে। তো তাইলে এবার চলো আমরা এর পরের কথায় আসি। আচ্ছা, কার কোনো এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে বলো? ওকে, গেল। ভাইয়া দুই দিক মানে দুইটা বল একই দিক থেকে যে টানলেন, মানে পি কিউ এর উদাহরণটা যে দিলেন, ওইটা ভাইয়া কিভাবে শূন্য হলো লব্ধি আরেকবার যদি বলতেন। আচ্ছা, এটা তো খুব সিম্পল জিনিস। ধরো যে তুমি এদিকে 5 নিউটন বল প্রয়োগ করছো আর এদিকে তুমি ধরো 3 নিউটন বল প্রয়োগ করছো, তাহলে এখানে লব্ধির একটা ভ্যালু আসবে না? যে ভ্যালুটা আসবে ওই পরিমাণ বলে তুমি এদিকে টান দিলা, ওই পরিমাণ বলটা অপোজিট দিকে হচ্ছে তুমি অ্যাপ্লাই করলা, তাহলে কি হইলো, অটোমেটিক্যালি এরকম কেস হয়ে গেল যে এদিকে একটা বল সমান পরিমাণ বল অপোজিট দিকে, লব্ধি শূন্য হয়ে যাবে। এই কেসটা এখানে আসে, ঠিক আছে, গুড। আচ্ছা, তো এবার চলো। আচ্ছা, এখানে রনি বলতেছো 8.1 ক্লাস কই পাওয়া যাবে? আচ্ছা, যাক, বাদ দাও। ওই এখন চলো আমরা এখানে আসি। সো বলের সাম্যাবস্থার ব্যাপারটা আমরা এখন ক্লিয়ার হইলাম। এখন বলের সাম্যাবস্থায় লামির উপপাদ্য কি ছিল সেটা গতদিন আমরা প্রুফ দেখাইছিলাম গত ক্লাসে। আমি আবার একটু রিমাইন্ডার দিয়ে মনে করে দিই, কারণ আজকে আমরা যখন অঙ্ক করতে যাবো তখন লামির উপপাদ্য অনেক বেশি লাগবে, ওকে? আর লামির উপপাদ্য ছাড়া আমরা অনেকগুলো ম্যাথ করতেও পারবো না, এই জন্য লামির উপপাদ্যটা আমরা একটু আবার রিমাইন্ডার দিয়ে দিই। যারা ক্লাস মিস করছো বা নতুন করে আজকে আবার ক্লাস করছো, হোপ তাদের সবার জন্যই এই জিনিসটা আবার সহায়ক হবে। লামির উপপাদ্য, ম্যাথমেটিশিয়ান লামির উপপাদ্য বা লামির সূত্র। তো এখানে কথা যেটা সেটা হচ্ছে শর্ত যে সাম্যাবস্থায় প্রযোজ্য। লিখে রাখো সবাই, সাম্যাবস্থায় প্রযোজ্য। সাম্যাবস্থার ক্ষেত্রে ইটস জাস্ট অ্যাপ্লাই করা যাবে কোন কেসে, যখন বলা হবে যে অ্যাপ্লাইড ফোর্সরা কি করছে বলো, নিউট্রাল কেস হলো সাম্যাবস্থা ক্রিয়েট করছে বা সাম্যাবস্থা সৃষ্টি করছে, তখন এই জিনিসটা অ্যাপ্লিকেবল হবে। এরটা ছাড়া আর অন্য কোনো কেসে লামির উপপাদ্য আমরা অ্যাপ্লাই করতে পারবো না। ওকে, তাহলে এখন চলো আমরা সেই কথায় আসি এবার। তো সাম্যাবস্থা প্রযোজ্য কেসে ধরো এখানে একটা পি বল, এখানে কিউ বল, আর এদিকে ধরো যে আর বল অ্যাপ্লাই হয়েছে, এবং বলে দিছি যে পি কিউ আর বলগুলি কি করছে বলো, সাম্যাবস্থা সৃষ্টি করছে, সাম্যাবস্থা সৃষ্টি করে। তাহলে পি বাই হবে সাইন পি বাই বাকি দুইটা বলের অন্তর্গত কোণ, সেটাকে তুমি এভাবে লিখতে পারবা কিউ আর, এভাবে অ্যাপ্লাই করা যায়, লেখা যায় কিউ এবং আর এর অন্তর্গত কোণ
ইকুয়াল টু পি এর পর কিউ, কিউ বাই সাইন বাকি দুটো বলের অন্তর্গত কোণ আর এবং পি এর অন্তর্গত কোণ ইকুয়াল টু আর বাই সাইন পি এবং কিউ এর অন্তর্গত কোণ। এই জিনিসটাকে তুমি যদি আরেকটু ব্যাখ্যা দিতে চাও, যে ধরো যে এটা ও বিন্দু, এটা এ বিন্দু, এদিকে বি, এদিকে সি, হ্যাঁ, এভাবে বলতে চাও, তাহলে আমি এভাবে বলে দিতে পারি যে পি বাই সাইন কিউ এবং আর এর অন্তর্গত কোণ বি ও সি, কিউ বাই সাইন আর এবং পি এর অন্তর্গত কোণ এ, এই যে সি ও এ বা এ ও সি, আর বাই সাইন পি এবং কিউ এর অন্তর্গত কোণ এ ও বি। জনগণ সবাই বলো, এইটুকু কি সবার কাছে ক্লিয়ার হয়েছে? বলো, ফেসবুকবাসী যারা আছো একটু তারাও একটু রেসপন্স করো। স্যার বলো। আপনি গতকালকে একটা বলেছিলেন যে বলগুলো সমতলীয় হতে হবে। সমতলীয় মানে হচ্ছে এই যে বোর্ডের উপর বলগুলা, হ্যাঁ, যে ধরো যে তুমি ধরো যে কোন অক্ষে আসো, তুমি ধরো যে একতলায় আসো, তোমার আরেকটা ফ্রেন্ড দোতলায় আছে, তোমার আরেকটা ফ্রেন্ড তিনতলায় আছে, এন্ড এই তিনটা কেস কি সাম্যাবস্থা জীবনে করা যাবে? বলো, না স্যার। তাই না? তো তুমি এই জায়গাটাতে হচ্ছে সমতলীয় ব্যাপারটা, যে যে আমি এখানে বোর্ডের উপর, হ্যাঁ, যে হচ্ছে বা এই প্লেনের উপর আমি ফ্লোরে দাঁড়ায় আছি, এই ফ্লোরের উপর হচ্ছে আমাকে সবাই ধরো যে হচ্ছে এরকম বল প্রয়োগ করা শুরু করলো, সো সেই জিনিসটাকে, অর্থাৎ এখানে একটা সারফেস, এটার উপর হচ্ছে আমি বলগুলো দেখাচ্ছি, অ্যাপ্লাই হচ্ছে, হ্যাঁ, তো এটা হচ্ছে সমতলীয়। 3 ডাইমেনশনাল কেসেও সেই জায়গাটাতে আসলে কিছু ব্যাপার আছে। তো 2 ডাইমেনশনালি সহজে বুঝলে যে একটা তল, এই তলের উপর যখন আমরা একটা বস্তুর উপর বলগুলো অ্যাপ্লাই করতে থাকতেছি তখন এই কাহিনীটা ঘটতেছে। এটা হচ্ছে সমতলীয় ব্যাপার, বুঝছো? বলো। এই একটা বস্তুর উপর একাধিক বল ক্রিয়া করলে ওইটাই তো সমতলীয় হবে না? না, সমতলীয় মানে কি, একটা বস্তুর উপর একাধিক বল ক্রিয়া করলে এক বিন্দুতে যদি ক্রিয়া করে তাহলে মানে সমবিন্দু বলে, এটাকে সমবিন্দু বল বলে, হ্যাঁ, যে সমতলীয় হচ্ছে কি একটা তলের উপর অবস্থিত হবে, বুঝছো? একই সাথে একটা তলের উপর, একটা সারফেসের উপর এগুলো অবস্থিত হবে, সেভারাল সারফেসের উপর অ্যাপ্লাই হবে না। অর্থাৎ তুমি ধরো যে কি করলা, বলো যে এই যে তুমি খাটের উপর একটা বল প্রয়োগ করলা আর খাটের নিচে একটা বল প্রয়োগ করলা, হ্যাঁ, যদিও একই ফ্লোরে, কিন্তু উপরে নিচে যদি বল অ্যাপ্লাইড হয় তাহলে তো দুটো সিনারি হয়ে গেল এখানে, সেটা তো আর হচ্ছে না এখানে, এরকম একটা ব্যাপারটা। আচ্ছা, ওকে। তো সমতলীয় মানে একটা তলের উপর অবস্থিত হবে। ফিজিক্সের মতো এই কথাটা তোমরা অনেক বেশি শোনার কথা, সমতল বা একই তল, অনেক শোনার কথা। আচ্ছা, হ্যাঁ, জুমে সবাই বলো। হ্যাঁ, অ্যাপ্লাই করতে পারবো, মানে জাস্ট কথা হচ্ছে কি, আমাদের এই যে সমতল মানে একটা নির্দিষ্ট তলের মধ্যে আমরা থাকবো, একটা তলের উপর জিনিসগুলো অ্যাপ্লাই হবে, ঠিক আছে? আচ্ছা, ওকে। একাধিক তলের উপর আর কি না, একাধিক তলের উপর বল অ্যাপ্লাই করলে সেক্ষেত্রে এটা করা যাবে না। আচ্ছা, তো তাইলে এখন চলো লামির উপপাদ্যের কেসটা আমরা যতটুকু পারছি, এটার প্রমাণটা আমরা গত ক্লাসে দেখাইছিলাম, তাই না? প্রমাণ দেখাইছিলাম না? বলো। প্রমাণ দেখাইছিলাম। ওকে, ফেসবুকে যারা আছো একটু জানাও যে সব ক্লিয়ার কিনা। আচ্ছা, ওকে, চলো আমরা তাহলে আলোচনায় আসি। এটার প্রমাণ এইটাবে আছে। প্রমাণ এইটাবে আছে কি প্রমাণ? প্রমাণ আমাদের সময় আসতো, যখন সৃজনশীল ছিল না তখন এই প্রমাণগুলো আমাদের মুখস্থ করতে হইতো, বুঝছো? পরীক্ষা আমাদের দেওয়া লাগতো, আর সৃজনশীল হওয়ার পর থেকে এই প্রমাণগুলো উদয় হয়ে গেছে, মানে তখন থেকে আর পরীক্ষা আসে না আর কি, বুঝলাম? আমরা রেফারেন্স বুক ফলো করতেছি রূপন্তী প্রকাশনী, এই বইটা। চলো চলো আমরা এখানের কন্টেন্টে আসি। রূপন্তী প্রকাশনী 8.2। তো এখানে কথাটা কি বলছে দেখো, 1 নম্বর 2 নম্বর দুটো প্রশ্ন দেওয়া আছে। কোন বিন্দুতে 60 ডিগ্রি কোণে ক্রিয়ারত পি মানে দুইটি সমান বলকে, মানে বল দুইটা সমান, 15 নিউটন বলের সাহায্যে ভারসাম্য রাখলে, অর্থাৎ 1 নম্বর অঙ্কের কেসে এখানে বলে দিছে পি মানের দুইটা বল, ওকে, পি মানের দুইটা বল, এদের অন্তর্গত কোণ হচ্ছে 60 ডিগ্রি, হ্যাঁ, এবং এখানে যে দুইটা দৈর্ঘ্যটাকে আমি সমান দিছি, কারণ এই যে বলের কেসে কি দৈর্ঘ্যটার মান বোঝায়, এটা তো জানো। আচ্ছা, একই বিন্দুতে ক্রিয়াত 15 নিউটনের সাহায্যে ভারসাম্য রাখছে। ভারসাম্য রাখা মানে কি বলো? ভারসাম্য মানে কি? সাম্যাবস্থা, ব্যালেন্সড রাখা, সাম্যাবস্থা রাখা, এই কথাটা বুঝতে হবে কথাটা। আচ্ছা, তো ভারসাম্যে রাখলে পি এর মান কত সেটা বের করতে বললো। এখন বলো এই জায়গাটাতে বলো, তুমি দেখে বলো, তোমার লব্ধিটা এদিকে হওয়ার কথা ছিল, তো তার অপোজিট দিকে বল একটা দেওয়া দরকার, 15 নিউটন বলটা এই দিক বরাবর দেওয়া দরকার,
ওকে, তো এবং এখানে যদি সাম্যাবস্থা ক্রিয়েট করছে, হ্যাঁ ধরো এটা হচ্ছে ও বিন্দুতে ক্রিয়া করছে ও, তারপর হচ্ছে তাহলে এখন বলি যে এখানে বল তিনটি সাম্যাবস্থা সৃষ্টি করে, যেহেতু এখানে বল তিনটি সাম্যাবস্থা সৃষ্টি করে, সুতরাং পি বাই এই পি এবং এই 15 অন্তর্গত কোণ সাইন, আচ্ছা এখানে একটা কোণ দেওয়া দরকার, ধরো এই কোণটাকে ধরো আমরা আলফা দিয়ে দিলাম, ওই যে এই পি আর হচ্ছে তারপর ধরো 15 বাই আচ্ছা এই জায়গাটাতে আমাদের লামির উপপাদ্য না অ্যাপ্লাই করেও করা যায়, আরো সহজ হয়। কিরকম সেটা হচ্ছে দেখো, এটা নিয়ে ব্যাখ্যাটা, কারণ এভাবে করতে গেলে আমাদের আলফার মান নিয়ে আমরা একটু পেন খেতে পারি, লব্ধির ডিরেক্ট কন্ডিশন দিয়ে করলে আমাদের এখানে ভালো হবে। কিরকম জিনিসটা দেখো, জিনিসটা হচ্ছে কি যে তুমি যদি এদিকে 5 নিউটন বল প্রয়োগ করো আর এদিকে 7 নিউটন বল প্রয়োগ করো, আর তার লব্ধি যদি এক্স নিউটন হয়, হ্যাঁ তাহলে সেই এক্স নিউটন লব্ধিটাকে কিন্তু তুমি যদি এদিকে প্রয়োগ করে দাও, তাহলে কি হয়ে গেল, বস্তুদ্বয়ের সাম্যাবস্থা থাকলো। তো এই কাহিনী কিন্তু এখানে তুমি সৃষ্টি করতে পারবে, যে কি কাহিনী, হ্যাঁ এই ট্রায়াঙ্গেলের লব্ধির কাহিনীটা, যে সুতরাং পি এবং পি মানের বলদ্বয়ের লব্ধি 15 নিউটন হবে, এই হয়ে যাচ্ছে কথা। পি এবং পি মানের বলদ্বয়ের লব্ধি 15 নিউটন হবে, আর সেই জায়গায় লব্ধি 15 নিউটন হয়েছে বলেই ওই লব্ধি বলটা এদিকে যেত, কিন্তু তুমি 15 নিউটন বল দ্বারা সেটাকে ব্যালেন্স করে ফেললা, ভারসাম্য রাখাই ফেললা। তাহলে এখন আমরা যেটা করতে পারবো যে সুতরাং এবং পি এর অন্তর্গত কোণ 60 ডিগ্রি, এন্ড এটা হয়ে যাবে এখন আলফা, এটাকে চিন্তা করবো আলফা, অর্থাৎ লব্ধি 15 স্কোয়ার, লব্ধি স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস 2 ইন্টু পি ইন্টু কস 60। এখন বলো 15 স্কোয়ার 225, 2p স্কোয়ার cos 60 মান হচ্ছে হাফ, তাই না? cos 60 মান কত ভাই? হাফ। 2p স্কোয়ার প্লাস p স্কোয়ার সমান 3p স্কোয়ার, তাহলে p স্কোয়ার সমান 225 বাই 3, তাহলে 3 7 21, 3 5 15, সুতরাং p ইকুয়াল টু রুট ওভার 75, তাই না? 3 25 75, 25 ইন্টু 3 অর্থাৎ 5√3। এত দ্যাটস দ্য অ্যান্সার। একটু বলো ভাই, সবার কাছে কি কথাটা ক্লিয়ার হয়েছে? অঙ্কটা কঠিন লাগছে না সহজ লাগছে বলো? এই লব্ধির এই সিস্টেমটা করতে পারলে বা এভাবে করলে অঙ্কটা অনেক ছোট হয়ে যায়। আমি দিয়ে করতে গেলে একটু ভেজাল লাগে, একটু বড় হতে পারে, বাট হ্যাঁ বলো, বুঝছো সবাই? বলো। জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা ওকে গুড, তাহলে আমি আশা করি তোমরা তুলে ফেলছো। আর তোমাদের হচ্ছে এই যে বন্ধের পরে এখন কলেজ খুলবে কবে আবার জানো? সবার 1 তারিখে, তাই না? স্যার আমাদের 5 তারিখে। কোন কলেজ? স্যার সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। আচ্ছা সেন্ট জোসেফ হচ্ছে 5 তারিখে। অন্যান্য কলেজ কয় তারিখে? 1-2 তারিখে কেমন কলেজ খোলা হবে নাকি? স্যার 1 তারিখ। আমাদের আচ্ছা এনডিসি কয় তারিখে? 4 তারিখে স্যার। আচ্ছা এনডিসি 4 তারিখ। আচ্ছা ওকে যাক, তাহলে ঠিক আছে, সমস্যা নেই, আল্লাহ ভরসা। ওকে তাহলে এখন চলো আমরা 2 নম্বর কোশ্চেনে আসি। 5 নিউটন, 7 নিউটন এবং 8 নিউটন বল তিনটি একটি বস্তুর উপর ক্রিয়া করে ভারসাম্য সৃষ্টি করলে 8 নিউটন এবং 5 নিউটন বলদ্বয়ের মধ্যবর্তী কোণ কত? খুবই সিম্পল। 3টা বল যদি ভারসাম্য সৃষ্টি করে তাহলে কি কইছিলাম গত ক্লাসে? বলো যে কোনো দুইটা লব্ধি তৃতীয়টা সমান হবে এবং দিক বিপরীত হবে, তাই না? 3টা বল যদি ভারসাম্য সৃষ্টি করে তাহলে কি হয় বলো? যে কোনো দুইটা বলের লব্ধি তৃতীয় বলের সমান হবে, সমান ও বিপরীত। হ্যাঁ এক্স্যাক্টলি। তো তাইলে এখন চলো আমরা এবার 2 নম্বর কোশ্চেনটা এর মধ্যে এখান দিয়ে সুন্দর করে ফেলি। চলো 2 নম্বর কোশ্চেন নাম্বার 2। আচ্ছা
তাহলে যেহেতু 8 এবং 5 এর মধ্যবর্তী কোণ বের করতে বলছে, তো সেই জায়গায় 8 নিউটন আর ধরো 5 নিউটন, ধরো মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, হ্যাঁ, আর আর হচ্ছে কি 7 নিউটন। 7 নিউটন এদিকে যাওয়ার কথা, একটা অন্যদিকে যাবে ডেফিনেটলি। এদিকে এদিটার লব্ধি যেদিকে হইতো তার অপোজিট দিকে 7 নিউটন হইতো, তাই না? এদিটার লব্ধি যেদিকে যাবে তার অপোজিটে কি হবে? 7 নিউটন হবে। তাহলে আমরা এখন এই যে যেহেতু আলফা ধরে নিছি, যে ধরি 8 নিউটন ও 5 নিউটন বলদ্বয়ের মধ্যবর্তী কোণ আলফা ধরি বলে এই কথা লিখে দিই না, যে 8 নিউটন এবং 5 নিউটন বলদ্বয়ের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। তাহলে সুতরাং 7 স্কয়ার, এই যে এই লাইনটা লিখবা, যেহেতু বল 3টি সাম্যাবস্থা সৃষ্টি করে, তাহলে 8 নিউটন এবং 5 নিউটন বলের মানে বলদ্বয়ের লব্ধি 7 নিউটন হবে, বা ধরতে পারি, হ্যাঁ অবশ্যই হবে। তাহলে 7 স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 5 স্কয়ার প্লাস 8 স্কয়ার প্লাস 2 ইন্টু 5 ইন্টু 8 ইন্টু কজ আলফা। বলো এখানে অজানা রাশি কে আছে? বলো অজানা রাশি কে? আলফা। তাহলে ক্যালকুলেশন করলে কার মান আসবে? গুড, অজানা রাশি আলফা, ক্যালকুলেশন করলে আলফা মান আসবে। হ্যাঁ, ফেসবুকবাসী রনি সহ যারা আছো ফেসবুকে একটু বলো, হ্যাঁ সব কিছু ক্লিয়ার আছে? এই অঙ্কটি করাই দেওয়া লাগবে পুরোটা, বলো। না স্যার, এটা তাহলে নিজের দায়িত্বে, এটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, এটা করে ফেলবো। যেহেতু একটা অঙ্ক খুব ভালো করে আমরা ডিটেলসে বুঝাই দিছি, আমি চেষ্টা করবো স্থিতিবিদ্যার সব অঙ্কই হবে। তোমাদের প্রিভিয়াস কিছু ক্লাস আমি গ্রাফিক্স প্যাড দিয়ে নিয়েছিলাম, তোমরা এগুলো পছন্দ কম করো, তো বুঝতে পারছি। গ্রাফিক্স প্যাড দিয়ে নিলে টিচারদের একটু কষ্ট কম হয়, হ্যাঁ, আর বসে বসে অনেকক্ষণ নিলেও খুব একটা মানে টায়ার্ডনেস আসে না, কিন্তু দাঁড়ায় ক্লাস নিলে আসলে বা এই সিস্টেমে ক্লাস নিলে অনেক টায়ার্ডনেস চলে আসে। তো মাঝখান দিয়ে একটু অলসতা করে গ্রাফিক্স প্যাড দিয়ে নিলাম, পরে দেখি যে অবস্থা কাহিল। যাই হোক, সমস্যা নেই, আমরা পরে আগামী সব ক্লাসে আপনি যখন এইভাবে পড়েন তখন বেশি মানে বোঝা যায়। ক্লাসে এইভাবে পড়েলি, হ্যাঁ এইভাবে পড়লে না, মজা লাগে না, ভালো লাগে। হ্যাঁ এটাই কথা আসলে। আচ্ছা সমস্যা নেই, আমরা এইভাবে ক্লাস নিব, প্যারা নেই। তো চলো আমরা আসি 8.2 এর পর, আমরা এর পরের পার্টে আসি। 8.2 এর 1 2 গেল, তারপর 3 4 এখানে আসি। চলো 1 এর 3 4 আমরা ইনশাল্লাহ সব অঙ্ক এরকম ধরে ধরে আমি করে দিব, যাতে স্থিতিবিদ্যার চ্যাপ্টারটা যেটা সবার জন্য ভয়ঙ্কর এক্সপিরিয়েন্সের কারণ হয়, সেটা তোমাদের কাছে অ্যাটলিস্ট রূপন্তীর মতো একটা বই যেখানে এত এত অঙ্ক, সেই চ্যাপ্টারটা তোমরা খুব ভালো মতো আর কি পড়ে রাখতে পারবে, আশা করা যাচ্ছে ইনশাল্লাহ। ওকে, সো চলো আমাদের এখানে আসি। কোনো বিন্দুতে 1 পাউন্ড এবং 2 পাউন্ড এবং √3 পাউন্ড, পাউন্ডের ব্যবহার তো নাই এখন, তাই সব কেজি হয়ে গেছে। আচ্ছা যাই হোক, তো ওজনের 3টি বল ক্রিয়া করে সাম্যাবস্থা সৃষ্টি করে। ভালো কথা, মূল কথা হচ্ছে সাম্যাবস্থা সৃষ্টি করছে। বলগুলির মধ্যবর্তী কোণ নির্ণয় করো। ওকে, বলগুলির, হ্যাঁ বলো কোশ্চেনের কি বললাম আবার বলো। তো একই নিয়ম কিন্তু চেঞ্জ হয় না। আমরা একটু যেভাবে করছি 2বার করতে হবে। দেখো আমি একটা বেসিক দেখাই, 3 নম্বর জন্য একটা বেসিক শুধু দেখাই। যে ধরো 1 পাউন্ড 2 পাউন্ড আর √3 পাউন্ড। ওকে, আমরা জানি না যে আসলে কে কোণ দিয়ে গেছে। আমরা এই দুটার কোণ হচ্ছে আলফা, এই কোণ বিটা, আর এই কোণকে বলো টোটাল কোণ 360 হবে না? 360 হবে। 360 থেকে মাইনাস আলফা প্লাস বিটা বলতে পারি। আমি আর গামা লিখলাম না, কারণ বেশি কোণ নিয়ে নিলে ভেজাল হয়। গামা লিখলাম না, 360 থেকে দিলাম। এখন বলো তোমরা এই জায়গায় যে প্রথম শর্তে এই যে √3 যে ধরি, বা এই ধর প্রথম শর্তে 1 এবং 2 পাউন্ড বলের লব্ধি √3 পাউন্ড ধরে। √3 পাউন্ড ধরে। তো তাহলে বলো √3 স্কয়ার প্লাস পি স্কয়ার প্লাস কিউ প্লাস 2 ইন্টু ওকে কজ আলফা। এখন বলো √3 স্কয়ার দ্যাট ইজ 3, 2 স্কয়ার 4, 4 প্লাস 1 5, 3 থেকে 5 গেলে -2, আলফা ইকুয়াল টু 120 ডিগ্রি। আমি একবার লিখে দিলাম আর কি, যে কজ আলফা সমান -1/2
আলফা ইকুয়াল টু 120, অর্থাৎ এই 1 এবং 2 এর মধ্যবর্তী কোণ কিন্তু 120 ডিগ্রি, এরকম কিন্তু ফিগার না। তাহলে প্রথম শর্ত দিয়ে তুমি কি করে ফেলছো বলো, আলফার মান বের করে ফেলছো। দ্বিতীয় শর্ত কিসের দিবে বলো, ধরো যে 2 এবং √3, 3 পাউন্ড বলের লব্ধি কত 1 ধরে, তাইলে 1 পাউন্ড ধরে, তাহলে এখানে হচ্ছে তুমি বিটের মানটা পেয়ে যাবে। এন্ড এবং হচ্ছে 1, √3 পাউন্ড বলের টু পাই মাইনাস হচ্ছে এত যোগ এত, 120 হচ্ছে একটা যোগ এটা, 2 পাই তো দিন 360 দিচ্ছি না, এত। এটা বাসায় করতে পারবে না সবাই বলো, এটুকু অংশ। স্যার চিত্র আঁকার সময় কি আমাদের চিত্রটা প্রেসাইজ হতে হবে? না না, নরমালি একই দিছি যেভাবে ওকে দিলাম একই দিলাম, কারণ তুমি আলফা বিটাতে কোনো মান দাও নাই, তো মান যে কোনো কিছু হতে পারে, তো নরমালি একই দিলে হবে, কোনো ভেজাল নেই, বুঝছো? জি স্যার। ওকে, বাকিটা কি অবস্থা বলো, বাকিটা সবাই বুঝছো কিনা বলো? জি স্যার, জি ভাইয়া। বুঝছি ভাইয়া। ওকে গুড, তাহলে দেখো স্ক্রিনশট নিয়ে রাখো, তারপর আমরা 4 নম্বর কোশ্চেনে যাচ্ছি। এটা কিন্তু খুব সিম্পল, এটা হচ্ছে 5 এবং 7 একদিকে হবে, 7 5 12, 12 অন্যদিকে হবে, এই কথাটা লিখে দিতে হবে শুধু। কোন শর্তে বল তিনটে সম অবস্থা থাকবে, 5:7 এত, এক লাইন অঙ্ক শেষ। দেখো আমি 2 লাইনে অঙ্কটা করে দিই। 4 নম্বর, কোশ্চেন দেখো, কোন শর্তে একটি বস্তু কণার উপর কার্যরত এই 3টা এত অনুপাতের বলগুলি কি হবে, সাম্যাবস্থায় থাকবে। কোন শর্তে একটি বস্তু কণার উপর কার্যরত এত ইস্টু এত ইস্টু এত বলগুলি সাম্যাবস্থায় থাকবে, প্রশ্ন হচ্ছে এটা। তো খুব সিম্পল প্রশ্ন, যে সাম্যাবস্থায় থাকতে চাইলে যে ধরি বলগুলি যেহেতু অনুপাত দিছে 5x, 7x বা 5 আলফা বা 5k, 7k, 12k, তাহলে অনুপাত করলে কি হয় 5:7:12। তাহলে এখানে 5k প্লাস 7k ইকুয়াল টু 12k, অর্থাৎ অর্থাৎ 5k এবং 7k মানের বলদ্বয় একদিকে এবং 12k মানের বলটি এদের ঠিক বিপরীতে ক্রিয়া করলে এই 3টি বল পরস্পর সাম্যাবস্থায় থাকবে। তোমাদের 8.1 এর উপর আমি কয়টা ক্লাস নিছি বলো তো? স্যার 5টা ক্লাস। রূপন্তী 8.1 এর সব ম্যাথ করা দিছি না বলো, কমনলি সব ম্যাথ? জি ভাইয়া, সব বের করে আছে। আচ্ছা, এবং এইখানে 8.2 এও কিন্তু রূপন্তীর কিন্তু প্রচুর ম্যাথ দেওয়া, তাই না? 8.2 এও কিন্তু ইনশাআল্লাহ আমরা রূপন্তী সব অঙ্ক করে দিব আস্তে আস্তে, যেমন এখন যেরকম ধরে ধরে 1-এর 4টা অঙ্ক করে দিছি, সব অঙ্ক ইনশাআল্লাহ করাবো। যখন কলেজে করতে যাবা তখন কিন্তু আবার কলেজের স্যারদের কাছে এগুলো আবদার করো না, কলেজে কিন্তু স্যাররা খুব সময় কম পায়, তাই না? সো এই জন্য কি হয় যে কলেজে কিন্তু খুব একটা সব অঙ্ক করাতে পারবে না, কিন্তু প্রাইভেটে আমরা এটা মেনটেন করি। বা অফলাইন প্রাইভেটেও কিন্তু এটা করা যায় না খুব একটা, অনলাইন প্রাইভেটে এটা একটু সুবিধা পাওয়া যায় আসলে,
বুঝছো? তো আমরা রাখবো ইনশাল্লাহ, সব অঙ্কই ধরে ধরে করাবো যাতে স্থিতিবিদ্যা চ্যাপ্টারটা তোমাদের অনেকটা সহজ হয়ে যায়, বুঝছো? তো যাই হোক, এখন বলো এখন কি বুঝছো কোনটা? এটা হচ্ছে কি যে এটা তো খুব সিম্পল জিনিস, যে ধরো এই যে 5 এর সাথে 7 যোগ করলে 12 নিউটন বল একদিকে, তাহলে যেদিকে প্রয়োগ করছি তার অপোজিট দিকে যদি 12 নিউটন বল প্রয়োগ করি তাহলে বস্তু কি মুভ করবে বলো? স্থির থাকবে না? এটাকে তো বলে সাম্যাবস্থা। এটাকে কি বলে বলো? সাম্যাবস্থা থাকবে, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, অনুপাত দেওয়া ছিল, অনুপাতকে আমরা বেসিক রাশিতে কনভার্ট করে নিচ্ছি। আচ্ছা ওকে ডান। এবার চলো আমরা তাহলে এই পর্যন্ত কমপ্লিট। ওকে, তারপর আসি ফেসবুকে। আমি রিসেন্টলি কি হয়েছে, আমাদের কিছু ক্লাস রেকর্ডেড ক্লাস লাইভ আকারে দেওয়া হচ্ছিল, হ্যাঁ, তো তখন এখন হচ্ছে বলে হয় কমেন্ট করে না, মনে করো যে আমরা রেকর্ডেড ক্লাস লাইভ আকারে দিচ্ছি, বুঝছো? এই একটা ভয়ঙ্কর অবস্থা হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এখন চলো আমরা আসি। ওকে, তো চলো 2 নম্বর কোয়েশ্চেন। হ্যাঁ, 2 এর 1 দিনই আগে দুই এর 1 2 জনগণ দেখো, এটা খুব সুন্দর কোয়েশ্চেন। 3টি সমমানের বল ক্রিয়া করে একটি বস্তুকণাকে সাম্যাবস্থায় রাখে। ওকে, 3টি সমমানের বল ক্রিয়া করে 2 এর 1 ধরি বলগুলি পি পি পি। 3টি সমমানের বল ক্রিয়া করে একটি বস্তুকে সাম্যাবস্থা রাখে, বলগুলির মধ্যবর্তী কোণ নির্ণয় করো। ধরি মধ্যবর্তী কোণে যে একটা হচ্ছে আলফা, আরটা বিটা, আরটা কি বলো? গামা। ওকে, তো এবার দেখো তাহলে সাম্যাবস্থা, এটা লামি দিয়ে করব। লামি সূত্র হতে দেখো পি বাই, তুমি মুখস্থ, সাইন আলফা ইকুয়াল টু পি বাই সাইন বিটা ইকুয়াল টু পি বাই সাইন গামা। পি 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 বাদ গেলে 1 বাই সাইন আলফা ইকুয়াল টু 1 বাই সাইন বিটা ইকুয়াল টু 1 বাই সাইন গামা, যেটাকে লিখতে পারো সাইন আলফা ইকুয়াল টু সাইন বিটা ইকুয়াল টু সাইন গামা। বলো এটাকে লিখতে পারো? বলো সবাই, এই কথা কি লেখা যায়? বলো। হ্যাঁ, লেখা যায়। এবার তাহলে শুনো, এরপর কথা যেটা সেটা হচ্ছে আমাদের বলো এইখানে এইগুলোর মধ্যে টোটাল কোণ কত হবে? আলফা প্লাস বিটা প্লাস গামা সমান কত? 360 ডিগ্রি। সো চলো, বা আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু গামা, তিনটার মান সমান, তাই টোটাল কোণ হচ্ছে 360। তিনটার মান সমান হলে 3 দ্বারা ভাগ হবে। তোমার কাছে 360 টাকা আছে, তুমি 3 ভাগে ভাগ করবা, সমান 3 ভাগে ভাগ করবা, তাহলে কি করতে হবে? 3 দ্বারা ডিরেক্ট ডিভাইড করে দিতে হবে, সমান 120 ডিগ্রি, এন্ড এটা হয়ে যাচ্ছে অ্যান্সার। অর্থাৎ এই তিনটা বলের মধ্যবর্তী কোণ হয়ে যাবে জাস্ট 120 ডিগ্রি। বুঝছো সবাই? জি ভাইয়া। আচ্ছা ওকে, গেল। তাহলে এবার আমরা 2 এর 1 কমপ্লিট। কোনটা বলো, কোনটা বুঝো নাই? কোনটা বুঝি না, আবার বলো। বলো এখানে কি সাইন আলফা ইকুয়াল টু সাইন বিটা হইলে সাইন সাইন বাদ যায় না, তাহলে আলফা ইকুয়াল টু বিটা হয় না? তো এখানে সাইন 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 বাদ যাবে, তো সেটাতে করলাম ত্রিকোণমিতি, আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু গামা। হ্যাঁ, 360 ডিগ্রি কিসটা? তিনটা 360 ডিগ্রি কে 3 দিয়ে ভাগ দিলাম। এখন বলো এখানে বলো এই যে একটা তলের উপর এটা হচ্ছে 180, এটা হচ্ছে 180, টোটাল কত হয় বলো? 360।
তাহলে এখানে টোটাল কোণ কত বলো? 360। এবং বলে দিচ্ছ যে তুমি তিনটা বল সমান, তিনটা মান সমান, তাহলে 360কে 3 ভাগে ভাগ করবা, তার জন্য কি করতে হবে? 4 দ্বারা ভাগ করতে হবে, তাই না বলো? না 3 দ্বারা ভাগ, 3 দ্বারা, সেটাই তো করলাম, 3 দ্বারা ভাগ করছি। এবার বুঝছো বলো? তাহলে প্রত্যেকটা কোণের মান আলফা ইকুয়াল টু 120, বিটা ইকুয়াল টু 120, গামা ইকুয়াল টু 120। ঠিক আছে, ওকে ডান। এবার চলো আমরা পরের আরেকটা প্রশ্নে আসি, 2 নম্বর প্রশ্ন। 2-2 দেখো কি বলছে, পি কিউ আর বল ত্বরয় এক বিন্দুতে, অর্থাৎ এক নির্দিষ্ট বিন্দুতে, এই যে এটা হচ্ছে এক বিন্দুর ডেফিনিশন, যে এই পয়েন্টে অ্যাপ্লাই হয়েছে। আমরা কিন্তু একদিকে এটা, অন্য পয়েন্ট থেকে এটা, তাই না, একদিকে এটা, আরেকদিকে এটা, আরেকদিকে এটা, এরকম করে কিন্তু সাম্যাবস্থা করতে পারবো না, একটা বিন্দুতে এটাকে অ্যাপ্লাই হইতে হবে, বুঝছো? সো এই হচ্ছে কথা। সো এক বিন্দুতে ক্রিয়া করে সাম্যাবস্থা সৃষ্টি করে। পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি। ভালো কথা, আমরা ফিগারটা ড্র করে ফেলি। পি কিউ 60 ডিগ্রি, পি এবং আর এর মধ্যবর্তী কোণ 150 ডিগ্রি। পি এবং আর ধরো এই কোণ হচ্ছে 150 ডিগ্রি। তাহলে বলো পি এবং আর, হ্যাঁ 150, তাহলে বলো কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ কত হবে বলো? 360 মাইনাস 60 যোগ 150। এটা এখানে তুমি গ্রাফে দেখাই দিলে, তাহলে আর বেশি ভেজাল করা লাগবে না। আচ্ছা, প্রশ্নে দেখাইতে বলছে পি ইকুয়াল টু কিউ ইজ টু, পি ইকুয়াল টু এত ইকুয়াল টু এত, এটা প্রমাণ করতে হবে। তো এখন চলো আমরা সেই প্রশ্নটাতে আসি। ওকে, লিখবে হবে যে যেহেতু বল তিনটি সাম্যাবস্থা, বলো হ্যাঁ মিউট রাখো সবাই নিজেকে। আচ্ছা, আচ্ছা চলো সাম্যাবস্থায় আছে সুতরাং লামির সূত্র হতে কি লিখতে পারি? পি বাই সাইন, এখানে কিউ এবং আর এর অন্তর্গত কোণ দ্যাট ইজ 150, ডিরেক্ট লিখে দিই। কিউ বাই আর এবং পি এর অন্তর্গত কোণ সেটাও 150, ডিরেক্ট লিখে দিলাম। সাইন 60 ডিগ্রি। এখন বলো সাইন 150 ডিগ্রি সমান cos 60, cos 60 সমান হাফ। সাইন 60 ডিগ্রি মান √3/2, 2 2 2 বাদ গেলে P ইকুয়াল টু কিউ ইকুয়াল টু আর বাই √3। প্রমাণিত। বুঝছো সবাই? জি স্যার। জি ভাইয়া। আচ্ছা গুড। সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা বলো? হ্যাঁ, ফেসবুকে যারা দেখতেছো তাহসিন আহমেদ, হ্যাঁ 150 দিছো, গুড। বাকিটা বলো, কোনো কিছুতে কনফিউশন থাকলে বলতে পারো ফেসবুকবাসী। আচ্ছা, আর ওকে গেল, হ্যাঁ স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, তাহলে এই কোশ্চেনটা আমরা সলভ করলাম। হ্যাঁ বুঝি নাই, ভিডিও কি হয়েছে? আচ্ছা যাই হোক, এখন চলো আমরা এরপরের প্রশ্নে আসি। 2-1 করলাম। দেখো 2-3। আচ্ছা দেখো দুইয়ের 3, 3-1। চলো, এটাও খুব সুন্দর কোশ্চেন। চলো আমরা
স্টার্ট করি। হ্যাঁ, তো 2-3 কেসে যে অঙ্কটা এখানে দিল, পি এবং কিউ দুইটি বল যথাক্রমে আনুভূমিক ও আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে ক্রিয়া করে 6 কেজি ওজনের একটি বস্তুকে স্থির রাখতে সক্ষম হয়। আচ্ছা, ওকে, পি ও কিউ এর মান মানটাও কি এখানে কেজিতে আসবে না? ওজন কিন্তু হচ্ছে একক নিয়ে, যে ওজন একক কি বলতো, নিউটন। ওজন বলার সাথে কিন্তু এখানে F = mg কাজ করে। তো 6 কেজি ওজন, এত কেজি ওয়েট, এটা কিন্তু আমাদের বলের একক, বুঝছো? কেজি ওয়েট আকারে আসবে, কেজি ওয়েট কি বলো, বলের একক। বল F = mg, তাই না? সো ওজন মানে কিন্তু mg কে বোঝায়, এত কেজি ওয়েট, এটা বলের একক হিসেবে আসে। এখন চলো, তাহলে এখন এখানে কি বলছে 3 নম্বরটা, পি ও কিউ দুইটি বল যথাক্রমে, দেখো এটা ধরো যে 6 কেজি ওয়েটের একটা বস্তু, এটার উপর তুমি পি বল এদিকে প্রয়োগ করলাম। পি হচ্ছে বল দুটি যথাক্রমে আনুভূমিক এবং আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ। এখন তুমি বলতে পারো এই বরাবর কিউ বল প্রয়োগ করলাম, এটা আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ, এটা হবে নাকি পি বল এদিকে হচ্ছে ওজন ডাব্লিউ, তাই না, ওজন ডাব্লিউ, আর এদিক বরাবর আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ, এটা হবে। বলো কোন চিত্রটা অ্যাকচুয়ালি কারেক্ট? তোমার কাছে দেখে কোনটা মনে হয় যে কোন কেসে এই বস্তুটা স্থির থাকবে, কোনটা কারেক্ট হতে পারে? বলো। অবশ্যই সেকেন্ডটা। কেন সেকেন্ডটা? তার কারণ হচ্ছে তুমি দেখো এদিকে একটা বল প্রয়োগ হইলো, হ্যাঁ, এই যে 30 নিউটন, যেহেতু বলটা কি হয়েছে বলো, বলগুলো যেহেতু কি এটা সাম্য অবস্থা ক্রিয়েট করছে, তুমি নিজেই বুঝতে পারতেছো যদি 30টা এদিকে হয় পি এর সাথে আনুভূমিকের সাথে, লব্ধিতে এই বরাবর যাইতো, লব্ধি বরাবর গেলে তাহলে বস্তুটা কিন্তু এই বরাবর যায়, তাহলে এই বস্তুটা যদি এই বরাবর যায় তাহলে 6 কেজি নিচে আর এই দিকে এদিকে, তাহলে কিন্তু দুইটা বল কেসে লব্ধিটা কিন্তু এইদিকে চলে আসবে। সাম্য অবস্থা কিন্তু হওয়ার কোনো চান্স দেখি না, মানে খুবই লজিক্যাল এবং খুবই দেখার বিষয়, তুমি দেখেই বুঝতে হবে জিনিসটা। বাট এখানে দেখো এইদিকে একটা বল, এদিকে একটা বল, তাহলে লব্ধি কিন্তু এই বরাবর যাওয়ার কথা ছিল, কাইন্ড অফ, তাই না? তো সেটার অপোজিট এটা আছে, তার মানে এটা হচ্ছে মোটামুটি কারেক্ট হতে পারে, বুঝছো? এই জন্য প্রথমটা কিন্তু চিত্র কিন্তু দুইটাই তুমি লজিক দিয়ে বলতে পারো, কিন্তু কোনটা অ্যাকচুয়ালি অ্যাকুরেট চিত্র তুমি ধরবা সেটা কিন্তু এটা, কোনটা, এটা, সরি এটা না, এটা, ঠিক আছে? লজিকটা বলো, মানে চোখের দেখা স্পেসিফিক, কারণ এটা হইলে লব্ধিটা এদিকে যেত, তাহলে বলটা এদিকে লাগবে। এটা কেসে লব্ধিটা তুমি এইদিকে চিন্তা করতে পারো, তাহলে বলটা নিচের দিকে আছে, তাহলে সব অবস্থা ক্রিয়েট হয়ে গেল। আচ্ছা, তাহলে আমরা প্রথম চিত্রটা হবে না, এখানে প্রথম চিত্র বাদ দিলাম। আচ্ছা, এবার সেকেন্ড চিত্র নিয়ে একটু কথা বলি। তাহলে এখানে ওকে, ধরো কোণ নিয়ে একটু কথা বলি। আচ্ছা, এই যে ওমর ফারুক, আনমিউট করতেছো কেন? আনমিউট করলে তো নয়েজ আসে। দেখো এই জায়গায় বলো, তুমি একটু দেখে বলো তো, এখানের এই কোণ কিন্তু 90, তাই না? অর্থাৎ ডাব্লিউ এবং কিউ এবং ডাব্লিউ এর মধ্যবর্তী কোণ কত বলো তো, দেখে বলো। 90 প্লাস 30, 120 ডিগ্রি। আর পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ কত বলো তো? 150 ডিগ্রি। হ্যাঁ, 180 - 30 ডিগ্রি। যারা এগুলো বুঝো না একটু দেখো, বেসিক জ্যামিতি, টোটালটা 100 কোণ 180, তার থেকে 30 বাদ দিলে 150। আচ্ছা, তাহলে এখন চলো আমরা এবার এটার আলোচনায় আসি, এই ব্যাখ্যাটা, যে যেহেতু সাম্যাবস্থা সৃষ্টি করে, সুতরাং পি বাই সাইন কিউ এবং ডাব্লিউ মধ্যবর্তী কোণ, যেটা আমি দেখতে পাচ্ছি ডিরেক্টলি এভাবে লিখি 90, তাহলে তোমাদের আবার মনে থাকবে 90 + 30 কিউ বাই আর এবং পি মধ্যবর্তী কোণ সাইন 90, তো ডাব্লিউ বাই সাইন 180 - 30, ঠিক আছে? এরপর বলো 90 + থিটা সমান cos 30, sin 90 মানে হচ্ছে 1, 90 - থিটা cos 30। ডাব্লিউ মান তো প্রশ্নে দেওয়া আছে 6। তাহলে প্রশ্নে বলছে বলগুলির মান বের করতে, তাহলে প্রথম এবং দ্বিতীয় অনুপাত, তৃতীয় অনুপাত হতে
P equal to 6 cos 30 divided by 6, Q equal to cos 30 মান √3/2, হওয়ার জন্য 12/√3। ঠিক আছে, তো চাইলে তুমি এটাকে কেটে লিখতে পারো, 4√3 লিখতে পারো, 3 4 12 4√3 এটা লিখতে পারো। এখন বলো, বুঝছো সবাই? বলো পি এবং কিউ এর মান খুব স্মুথলি করে দিচ্ছি না, এবং খুব সহজ লাগতেছে কিনা বলো? মোটামুটি খুবই সিম্পল বা মোটামুটি সহজ লাগতেছে কিনা? জি স্যার। হ্যাঁ, অপসর মালিহা ঐশী বলো, সব কিছু ক্লিয়ার বলো। আচ্ছা, ফেসবুক লাইভে আসলা, আচ্ছা গেল। আচ্ছা স্যার 6 into 9.8 ক্লাস আছে কি 6 into 9.8 6 বুঝি নাই, 6 ইন্টু 9.8 ওইটা sin 30 হবে না? ও আচ্ছা আচ্ছা, ডাব্লিউ 180 এটা সাইন হবে, কজ হবে কেন? ভুল করছি। হ্যাঁ, সাইন 30 হয়ে যাবে। তাইলে এখানে পি ইকুয়াল টু সাইন 30, এটা সাইন হবে। আমি ভুল করছি, দেখছো? ওই যে এটা কজ লিখি, এটা কজ লিখে দিচ্ছি। সাইন কজ বাই সাইন সমান কট, কট 30 সমান √6 সাইন 30। এইভাবে ভুল হয়, দেখছো? সাইন 30 মান হচ্ছে হাফ পার এত কেজি ওয়েট। ওকে, গেল। ওকে, হ্যাঁ, লাইভে গীতা আসো, মালিয়া গীতা বলো, ক্লিয়ার সব কিছু জানাতে পারো? বাকিরা একটু বলো সব কিছু ক্লিয়ার, ফেসবুকে যারা আছি। কিছু গরু ছাগল আছে, এরা লাইভের মধ্যে হাহারি একটা, কি বলছি আমি, হাহারি একদল অবস্থা, এরা আসলে কি যে অবস্থা। দেখো, আসো আমরা এরপর স্যার এখানে তো স্যার 6 হচ্ছে ভরটা স্যার, ওজন বের করতে হলে আমাদের 9.8 দিয়ে গুণ দিতে হবে না? ভর কই বলছে? এত কেজি ওজনের ভর কখন বলা আছে? বুঝলাম না, লেখাই আছে 6 কেজি ওয়েট, ভর কই লিখছে এখানে? বলো, ভর 6 কেজি বলছি কখনো এখানে প্রশ্নে? তাইলে ভর কই পাইলা? গতিবিদ্যার কনসেপ্ট আছে যেখানে কনসেপ্ট হোক, কথা তো আসলে এক জায়গায় আসলে সব। আচ্ছা যাই হোক, যেখানে পড়ছো ওইটা আবার ক্লিয়ার করবো ওই কনসেপ্টটা। আচ্ছা এখন চলো, বুঝিনি, আবার বলো। বুঝি নাকি? আচ্ছা, ওইটা জাস্ট তুমি, আমি ভিডিওটা আবার দেখবা যে ওই বরাবর 30 ডিগ্রি দিলে লব্ধিটা কোন দিকে যায়, লব্ধিটা যেদিকে যায় সেই বরাবর তার অপোজিটে কোনো বল যদি না থাকে তাহলে তো ওই ফিগারটা কারেক্ট হবে না, তাহলে চিন্তা করে ফিগারটা চেঞ্জ করতে হবে। ওই চিন্তা করে ওই যে ফিগারটা তুমি দেখবা যে ওইভাবে ফিগার রাখলে ফিগারটা কারেক্ট মনে হয় কিনা, সেভাবে চিন্তা করবা। আচ্ছা চলো, 3 নম্বর। 3-এর এখানে অঙ্কটা একটু বড়, আমি 3-এর অঙ্কটা পরের পেজে নিয়ে যাই একটু। কোয়েশ্চেন নাম্বার 3 এর পরের পেজে নিয়ে যাচ্ছি, এবং এটা পরীক্ষা আসে। চলো, তো 3-এর ক্ষেত্রে এটা বলছে, দেখো এবিসি এর লম্ব কেন্দ্র ও বিন্দু থেকে বিসিসিএ এবি বাহুর উপর লম্ব বরাবর ক্রিয়াশীল, লম্ব কেন্দ্র, তাই না? শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর উপর লম্ব আঁকতে হয়। তো সেই দুইটা বিন্দু, যে কোনো দুইটা শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর যে লম্ব টানা যাবে এটা হবে কি আমাদের লম্ব কেন্দ্র যাবে, তাই না? আচ্ছা, আর এই লম্ব কেন্দ্র কেসে দেখো আমি ফিগারটা যদি এভাবে ড্র করি, ধরো এটা হচ্ছে সেই লম্ব কেন্দ্র, আমি আনুপাতিকভাবে ধরে নিচ্ছি যে এ বি সি, লম্ব কেন্দ্র ও হতে, এটা হচ্ছে লম্ব কেন্দ্র ও,
বলতে বিসি সিএ এবি বাহুর উপর লম্ব বরাবর, অর্থাৎ বিসির উপর সি এর উপর লম্ব বরাবর কিন্তু, এবং এবি বাহুর উপর লম্ব বরাবর বিসির বাহুর উপর হচ্ছে আমাদের পি কিউ আর। খুব সুন্দর প্রশ্নগুলা। বল তিনটি সাম্যাবস্থায় থাকলে, এই যে পি বল কিউ বল আর বল সাম্যাবস্থায় আছে, প্রমাণ করা যায় তিনটা প্রমাণ। ওকে, সো চলো এখানে কথা আসে। তাহলে এখানে খুব সুন্দর কোশ্চেন, যেটা খুবই সুন্দর পরীক্ষা আসে। ওকে, এই 3-এর ক বা 3-এর খ পরীক্ষা দেয়, যে কোনো একটা পরীক্ষা দিবে। তো চলো, যেহেতু বলগুলি সাম্যাবস্থায় আছে, ঠিক আছে, যেহেতু তিনটা বল সাম্যাবস্থায় আছে, তাহলে কি লেখা যায় বলো? যে পি বাই কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ, কিউ বাই আর এবং পি এর মধ্যবর্তী কোণ, আর বাই সাইন পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ। এরপর কাহিনীটা আসে, দেখো বলো। আমরা কি পরীক্ষার খাতে ওই লিখবো যে কিউ তারপরে আর? হ্যাঁ, এটা ভ্যালিড লেখার সিস্টেম, ভ্যালিড। আর দেখো ওকে স্যার, এখন বলো, এই যে চতুর্ভুজটা এখানে আসছে, এই চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি কত? 180 ডিগ্রি, এটা তো জানো। তাহলে এখন এই জায়গায় যে কিউ এবং আর, দেখো কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ, এটার পরিবর্তে তুমি 180 মাইনাস এ লিখতে পারবা, পি বাই। আর এবং পি এর মধ্যবর্তী কোণ, এটার পরিবর্তে তুমি 180 মাইনাস বি লিখতে পারবা। পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ, এটার পরিবর্তে 180 মাইনাস সি লিখতে পারবা। স্যার এই জায়গাটি একটু আরেকবার বলবেন। দেখো লাইন হচ্ছে এটা, যেহেতু চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি, সাইড নোট দিয়ে দিলাম, বুঝছো? এটা কি একটা চতুর্ভুজ হচ্ছে না? আমি তো বলতে পারি যে এখানে বিসি বরাবর যেটা আইসে, ধরো এটাকে ধরো যে ডি দিলাম, এটাকে তুমি ই দিলা, এটাকে তুমি এফ দিলা। হ্যাঁ, তুমি চাইলে এখানে লাইনটাকে এইভাবে লিখতে পারতা, কিউ এবং আর এর এই লাইনটাকে তুমি লিখতে পারতা এইটা, যে দেখো আমি কালারটাই চেঞ্জ করে লিখি, পি বাই সাইন ই ও এফ, আর এবং পি এর মধ্যবর্তী কোণ, তুমি এটাকে এভাবে লিখতে পারতা, আর কিউ বাই ডি ও এফ, পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ, তুমি এটাকে এভাবে লিখতে পারতা, ডি ও ই। বুঝছো কাহিনী সবাই? বলো ডি ও ই। তাহলে ভ্যালিডলি এটা লেখা গেল। এখন বলো সাইন 180 মাইনাস থিটা সমান সাইন থিটাই হয়, অর্থাৎ এর পারে পি বাই সাইন এ ইকুয়াল টু কিউ বাই সাইন 180 মাইনাস বি, সুতরাং প্রমাণিত। ঠিক আছে, প্রথম প্রমাণটা ক্লিয়ার সবার কাছে? বলো স্যার বাম দিকের লাস্ট লাইনটা একটু বোঝাবেন স্যার। কোনটা? এই লাইন? স্যার এই বাম দিকেরটা এটা স্যার, লাস্ট লাইন। হ্যাঁ স্যার, এটা তো এখানে বললাম চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি। এটা কি একটা চতুর্ভুজ না? বলো, বুঝো নাই? জি স্যার। সাইডটা হালকা ভুলে যাবে। হ্যাঁ, হালকা ভুলে যায়,
চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি 180 হয় না? না ভাই, এখানে আসলে ওই যে দেখেন BDO আর BFO এই দুটো কোণের সমষ্টি হচ্ছে মানে 90 ডিগ্রি করে, যেহেতু আপনার লম্ববিন্দু না বিপরীত বাহুটা লম্ব রেখেছি, এজন্য আপনার 90 ডিগ্রি ওটা যেহেতু চতুর্ভুজের চারটা কোণের যোগফল হচ্ছে 360 ডিগ্রি, তাই ওখান থেকে আমরা বিয়োগ করলে পাই হচ্ছে আপনার 180 ডিগ্রি, ওখান থেকে আমরা এটা পাচ্ছি। এখানে একটা যেটা চতুর্ভুজ না, এই দুটো কোণের সমষ্টি কি হয়, কত হয় বলো? তুমি যেভাবে চতুর্ভুজ আঁকো, বাকিটা কি আমি কি 180 ডিগ্রি হয়। এই দুটো কোণের যোগফল কত হয়? 180 হয়। তুমি যে কোনো ভাবে চতুর্ভুজ আঁকো, আমি তো এটা জানবো না, একটা প্রমাণও তো তোমাদের স্কুলে ছিল যে চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি, সেটা ছিল না? না ভাই, এটা হবে না। বাকিরা কি বলো, হবে না? স্যার আছে, একটা রুলস আছে। হ্যাঁ ভাই এটা হবে না শিওর, তুমি গুগলে এটা সার্চ হবে না শিওর। দিয়ে আজকে আবার গিয়া ভুল করা ভালো হ্যাঁ, তো। ওটা কোন ক্ষেত্রে হয়? যদি ওটা বলতে পারেন যে বৃত্তর ভিতরে যদি হয় তাহলে হয়। আচ্ছা, তুমি হচ্ছে আজকে গুগল কইরো, গুগলে সার্চ দিবা যে চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি হয় কিনা। আমার জানা মতে পৃথিবীর সকল কেসে এটা ঠিক হয়। আছে ভাই, আপনি ওদিকে আমি দেখে বলতেছি, তুমি আবার দেখো, বুঝছো? আর এখানকার শর্তটা এটা তুমি যেটা বলছো সেটা বলা যায় যে 90 ডিগ্রি করে, কিন্তু এটা সব সময় হয় যে কোনো চতুর্ভুজের কথাই বলো, বুঝছো? মিলেও আজকে বাসায় মিলেও। আচ্ছা যাক, ঠিক আছে। এখন চলো এরপরে আসি, আমাদের সেকেন্ড প্রমাণে আসি। P/Q/R ইকুয়াল টু হচ্ছে তোর জন্যই হয় কতটা? আচ্ছা ওকে, ঠিক আছে ওকে। তাহলে এখন চলো আমরা P/Q/R এটা কেসে আসি। এটা দেখো, এরপরের প্রমাণে আসি। দেখো এই লাইন থেকে P বাই সাইন সূত্র থেকে আমরা যেটা লিখতে পারি যে A/2R Q বাই সাইন B B/2R। আচ্ছা, আমি এই জিনিসটা আবার চেক করব, বৃত্তস্থ ত্রিভুজ চতুর্ভুজের কেসে এটা হয় নাকি সব কেসে ইন জেনারেলি হয়, এটা হচ্ছে আমি একটু চেক করবো আজকে। সম্ভব আমারও ভুল হতে পারে, চেক করবো না, চেক করে আমি এটা আবার কারেকশন দিব, ঠিক আছে। তারপর আর বাই এখানে সাইন সি হচ্ছে C/2R, ঠিক আছে। এটা আমরা লিখতে পারি, অথবা তুমি চাইলে এখানে হচ্ছে সাইন সূত্রকে আর হচ্ছে পরিবেশার্ধ যেটা ছিল সেটার পরিবর্তে তুমি চাইলে এইটাকে কিছু কিছু কেসে এভাবে লেখা যায় যে A/2R না দিয়ে যে এভাবে লেখে। কিভাবে দেখো, ব্র্যাকেটটাকে দিই যে A বাই সাইন A ইকুয়াল টু B বাই সাইন B ইকুয়াল টু C বাই, যেহেতু সাইন C ইকুয়াল টু K ধরে নিলাম, হ্যাঁ ইকুয়াল টু K ধরে নিলাম, কে অনুপাতটা, ওকে ধরি। আচ্ছা গেল। তাহলে এখন চলো, তাহলে A ইকুয়াল টু সাইন ইকুয়াল টু কি বলতো A বাই K, এভাবে লিখতে পারো যদি আমাদের পরিবেশের যদি কোনো ইস্যু না থাকে, B বাই K C বাই K, তাই না? হ্যাঁ, তাহলে কে বাদ গেলে P বাই A Q বাই B R বাই C। সুতরাং প্রমাণ, বলো তাহলে সেকেন্ড প্রমাণটা হচ্ছে, সবাই বলো সেকেন্ড প্রমাণ, সবার কাছে ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে আমাদের ত্রিকোণমিতি কিন্তু পাঠতে হবে। ফার্স্ট অফ অল ত্রিকোণমিতি যেগুলো আমরা করেছি সেই ত্রিকোণমিতির কিন্তু আইডিয়া ক্লিয়ার থাকা লাগবে। ত্রিকোণমিতির কিন্তু হেল্প ছাড়া স্থিতিবিদ্যার অনেক ম্যাথ যেটা আমি সামনে করাতে যাচ্ছি এগুলোতে কিন্তু কষ্ট হবে, যথেষ্ট কষ্ট হবে। তো ত্রিকোণমিতির হেল্প নিয়ে করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমি আশা করি তোমরা উঠানো শেষ তোমাদের 3-এর 1
এরপর 3-এর 2-এ যাবো। চলো স্যার আমাদের ক্লাসগুলোকে এখন সপ্তাহে 2 দিন 1.5 ঘন্টা করে হবে। হ্যাঁ 1.5 ঘন্টা করে হবে। আমাদের অফলাইনে যেটা হয় যে আমাদের 1.5 ঘন্টার ব্যাচগুলোতে, যেটা আমি এক্সপেরিমেন্টালি দেখলাম যে 1.5 ঘন্টার ব্যাচগুলোতে পড়া একটু বেশি হয়, 1 ঘন্টার ব্যাচে পড়া একটু কম হয়। যদিও মানে 3 ঘন্টা মেনটেন হয় সপ্তাহে, কিন্তু 1.5 ঘন্টার ব্যাচে কেসে পারফেকশনটা ভালো আসে। এই জন্যে 2 দিন তোমাদের ইঞ্জিনিয়ারিং ফাউন্ডেশন ব্যাচ 3 বা 2 সেম কাহিনী, যে 2 দিন 1.5 ঘন্টা হবে, আর 1 দিন হচ্ছে আমরা পরীক্ষা রাখবো, উইকলি পরীক্ষাটা রাখবো। তাহলে কী হলো, তোমাদের মোটামুটি রুটিন মাফিক একটু পড়া হয়ে আগে। ঠিক আছে? আচ্ছা তাহলে চলো এরপর 2 নম্বর দেখো, অন্তঃকেন্দ্র। চলো, অন্তবৃত্তের যে কেন্দ্র সেটাকে বলে কি অন্তঃকেন্দ্র। মানে অন্তঃকেন্দ্রের কেসে অন্তঃকেন্দ্রকে আমরা ড্র করি, সেটা কি মনে আছে বলো? মনে আছে কিনা? স্যার একটু লিখে দিবেন আবার। কোণের সমদ্বিখণ্ডক, কোণের সমদ্বিখণ্ডকগুলো যে বিন্দুতে ছেদ করবে, আমি অন্তঃকেন্দ্রের ক্ষেত্রে আগে ত্রিভুজ আঁকি, হ্যাঁ বৃত্ত আঁকি, হ্যাঁ তারপর ত্রিভুজ আঁকি, নাহলে আমার চিত্র জীবনে সুন্দর হবে না। সো এটা কিন্তু কি, আচ্ছা এটা তো পরিকেন্দ্র হয়ে গেছে, দুঃখিত। হ্যাঁ ওকে, তো এই হচ্ছে অন্তঃকেন্দ্র। ঠিক আছে, ত্রিভুজের ভিতরে যে ত্রিভুজটা বৃত্তটা আঁকা যাবে সেটা হচ্ছে অন্তবৃত্ত। অন্তবৃত্তের কেন্দ্রটাকে বলতেছি অন্তঃকেন্দ্র। এবং এই অন্তঃকেন্দ্রের কেসে কাহিনী যেটা, সেটা হচ্ছে কোণের সমদ্বিখণ্ডক রেখা, হ্যাঁ যে এই বিন্দুতে ছেদ করছে আর কি, কোণের সমদ্বিখণ্ডক লিখে রাখতে পারো। অন্তঃকেন্দ্রের কেসটা হচ্ছে কোণের সমদ্বিখণ্ডক, বুঝছো? কোণের সমদ্বিখণ্ডক। আচ্ছা ওকে, তো এখন চলো ধরো ABC ত্রিভুজের অন্তঃকেন্দ্র O। এই অন্তঃকেন্দ্র ওতে PQR মানে 3টা বল কি করছে, যথাক্রমে OA এই বরাবর P, OB বরাবর হচ্ছে Q, OC বরাবর হচ্ছে R। হ্যাঁ, ক্রিয়াশীল বলগুলি সাম্যাবস্থায় থাকলে প্রমাণ করো যে P/Q/R = হচ্ছে এত। খুব সিম্পল জিনিস, তো আমরা চলো করে ফেলি। তো লিখবে ভাই সেম কাহিনী, যেহেতু বলগুলি সাম্যাবস্থা থাকে, সুতরাং P/sin Q এবং R এর অন্তর্গত কোণ, দ্যাট ইজ BOC। Q/sin P এবং R এর অন্তর্গত কোণ AOC। R/sin AOB। এখন বলো, এখানে কাহিনী আছে দেখো, BOC দেখো, আমি একটা ব্যাখ্যা শুধু দেখাই। এই যে B, হ্যাঁ BOC, এই যে কোণটা, এই কোণ, এই কোণ আর এই কোণ, এই 3 কোণের সমষ্টি কত হবে বলতো এই ট্রায়াঙ্গেলের কেসে? 180 ডিগ্রি। 180 ডিগ্রি ডেফিনেটলি। তাহলে BOC এটা সমান 180 মাইনাস টোটালটা, যেহেতু কোণের সমদ্বিখণ্ডক অন্তঃকেন্দ্রের কেস, তাহলে এই নিচেরটুকু কিন্তু B/2 হবে, তাই না? নিচের এটুকু কি হবে বলতো, এই আর এটুকু কত হবে? C/2 হবে। এটা কি বুঝছো বলো? B/2 C/2, 180 মাইনাস B/2 মাইনাস B/2 প্লাস C/2 এটা হবে। হ্যাঁ, সেটা আমরা এবার লিখি দেখো। এখন শুনো, এই B/2 C/2 আছে না, এখন এখানে দেখো এই জিনিসটা মজার কিন্তু খুব, এই যে BC সেটা কিন্তু B/2 C/2 আছে। সো পরেরগুলোকে তোমার আর কন্ডিশন দেখা দরকার নাই, তুমি ডিরেক্টলি লিখে দাও।
a/2 প্লাস c/2। আর এর কন্ডিশন সেম কাহিনী। আচ্ছা, এটা লেখালে কি সুবিধা আসলে দাঁড়াও। বলো, এটা লিখলে সাইন b/2 প্লাস c/2 হইব আর কি না, বি ও সি π/2। আচ্ছা দেখো, আচ্ছা হ্যাঁ করা যাবে, দেখো সিস্টেম করা যাবে। দেখো সাইন পাই মাইনাস a/2, সবাইকে এই লাইনটা বুঝছো বলো? এখানে একটা টেকনিক মাথায় আসলো, এটা দিয়ে আমরা মিলে ফেলবো। এটা কি বুঝছো সবাই এই লাইনটা? জি স্যার বুঝেছি। ওকে, জি স্যার। এবার দেখো, তো সাইন 180 মাইনাস থিটা, দ্যাট ইজ সাইন থিটা, অর্থাৎ b/2 প্লাস c/2। অঙ্ক কিন্তু শেষ। q বাই সাইন a/2 প্লাস c/2 r বাই সাইন a/2 প্লাস b/2। এখন শুনো, এখানে কাহিনী যেটা বলো, উপরে একদম প্রমাণের উপরে ধরে লিখলাম a প্লাস b প্লাস c সমান কত? 180 না? তাহলে a/2 b/2 প্লাস c/2 ইকুয়াল কত? বলো, a প্লাস b প্লাস c সমান কত? 3 ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 390 ডিগ্রি, ঠিক কি না বলো? কথা বলতে 180 ডিগ্রি। হ্যাঁ 180 ডিগ্রি, ঠিক আছে। তাইলে a/2 প্লাস b/2 প্লাস c/2 সমান হবে 90 ডিগ্রি। আচ্ছা, এবং এই যে 90 ডিগ্রি, তাহলে বলো b/2, এই যে দেখো b/2 প্লাস c/2, b/2 প্লাস c/2 কি লেখা যায়? π/2 মাইনাস a/2 লেখা যায় না? যায়, চলো। a/2 প্লাস c/2 বুঝতে পারছো? এখানে b এবং c আছে, a ছিল না, a দেখো বিয়োগ হয়েছে। এখানে a আর c আছে, কি নাই? b নাই, তাহলে b বিয়োগ হয়ে যাবে। এভাবে তুমি একটা দেখে পরেরটা লিখতে পারবো, কাজ শেষ। বলো এবার, সাইন 90 মাইনাস থিটা কি হয়? cos থিটা। সুতরাং প্রমাণ। ঠিক আছে সবার বলো, দেখো খুব সুন্দর একটা অঙ্ক। এটা কিন্তু পরীক্ষায় অনেকবার আসে, দেখছোই তো কতবার আসছে পরীক্ষা কিন্তু আসে। আমি খুব সুন্দর করে করে দিচ্ছি, কিন্তু মনে থাকবে না যদি ঠিক মতো না করে যাও। কয়েকবার কিন্তু করে যেতে হবে, কয়েকবার করে গেলে পরীক্ষা হল পর্যন্ত মনে থাকবে, না হলে মনে থাকবে না, না হলে বেশ ভেজাল লাগবে। বুঝছো সবাই? বুঝিয়েছি ভাইয়া। ওকে গুড। আচ্ছা ওকে চলো, তাহলে এবার চলো আমরা 2 করলাম, তারপরে আসি পরের কোশ্চেনে। অন্তকেন্দ্র 3, 4, 3 নম্বরটা নিয়ে, এগুলো একটু বড় বড় অঙ্ক। দেখো
তো এবিসি ত্রিভুজের অন্তকেন্দ্র, অন্তকেন্দ্র তো মানে বুঝতে পারছো অন্তবৃত্তের যে কেন্দ্র, তাই না? সেই অন্তকেন্দ্র আই ধরছে, আই থেকে আই এ আই বি আই সি, আগেটা যে ও ধরছিল ও এ ও বি ও সি বলছিল, সেখান থেকে আই এ আই বি আই সি বরাবর কার্যরত যতক্ষণে পি কিউ আর মানের বল ত্রয়ে সাম্যাবস্থা সৃষ্টি করলে। ওকে, সো অন্তবৃত্তের যে কেন্দ্র, হ্যাঁ, সেটা হচ্ছে অন্তকেন্দ্র। ধরো আমি এখানে আঁকি, ঠিক আছে না? ওকে, আচ্ছা, এখানে আমি একই প্রশ্ন, কিন্তু এটা ছিল একই প্রশ্ন। আমি এই জায়গাটাতে আর এখান থেকে আমি রেফারেন্স টানবো এই অঙ্কের, এই প্রমাণটা একই ডাটা, হুবহু সেম ডাটা এইখানে নিয়ে আসি। নিয়ে আসার পর আমরা এখানে ডিরেক্টলি যেখানে প্রশ্নে স্কোয়ার আছে আমি স্কোয়ার করে দিব, বুঝছো? আমি একই প্রশ্ন তো দুইবার করা দরকার নেই, একই কাজ। পি স্কোয়ার বাই কজ স্কোয়ার এ বাই 2 কিউ স্কোয়ার বাই কজ স্কোয়ার বি বাই 2 আর স্কোয়ার বাই কজ স্কোয়ার সি বাই 2। খুব সিম্পল, খুবই সিম্পল। স্থিতিবিদ্যা অনেকে কঠিন মনে করে, বাট বুঝে করো, বা আমার কাছে ইনশাল্লাহ করো, সবগুলো ক্লাস রেগুলারলি করো, ক্লাস মিস না করে। তোমার কাছে বিশ্বাস রাখো যে সহজ লাগবে বা যথেষ্ট সহজ হয়ে যাবে। এখন চলো এই জায়গায় এই যে প্রমাণটা, এটা খুব সহজ প্রমাণ, ভালো প্রমাণ। দেখো পি স্কোয়ার, এই জায়গায় আমি প্রমাণ মেলানোর জন্য 2 দিয়ে দিব সূত্র আনার জন্য। এ বলো 2 cos স্কয়ারে দ্যাট ইজ কি বলো 1 plus cos 2a, 2 into a by 2, that is cos a. 2 cos square b, 1 plus cos 2b. তারপর 2 cos square c। এখন এরপরে আসো cos a, that is b square, ত্রিভুজের যে সূত্রটা ছিল, ত্রিভুজের কোসাইন সূত্র 7.7, b square plus c square minus a square divided by 2bc, cos b এর সূত্র এই যে cos b এর কন্ডিশনে c square plus a square minus b square by 2ca, cos c এর সূত্র a square plus b square minus c square 2ab। হ্যাঁ, লিখলাম। এরপর কাহিনীটা আসো। দেখো এরপর কাহিনীতে কি আসবে বলো। এরপর হচ্ছে এটাকে এবার লসাগু করতে হবে। এটার ফিগার দরকার নাই, ফিগারটা আচ্ছা। লসাগুর কেসে একটু বড় হয় অঙ্কটা, হ্যাঁ, একটু এই পাশ থেকে চাপে লিখলে ভালো হতো, প্ল্যান হতে থাকে। দেখো পি স্কোয়ার বাই নিচে লসাগু করবো, আটবে না এটুকুর মধ্যে। আমি এটাকে ওই পেজে নিয়ে যাবো, একটু রিল্যাক্সে লিখি। এটা কিন্তু নর্মালি আমি প্রথম থেকে শুরু করলে এটা অনেক বড় এবং আমি অনেক প্যারা খেতাম, অনেক সময় লাগতো। এখন আগেরটা রেফারেন্স ধরে আগে নেওয়াতে অঙ্কটা একটু ছোট হয়েছে, তারপরে তো আসতেছে বড়। পি স্কোয়ার, এখানে লসাগু 2bc, 2bc প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, লসাগু 2ca গেল, ঠিক আছে। এই লাইনটা আমরা এভাবে লিখলাম। এরপর শুনো, তাহলে এখন কি বি প্লাস সি হোল স্কোয়ার লেখা যাবে, বাই 2bc
তারপর সি প্লাস এ, হচ্ছে এ প্লাস বি। বুঝছো? এখন বলো যে 2 2 2 বাদ যায়, তাহলে বিসি তে উপর উঠে যাবে, তাহলে পি স্কয়ার ইন্টু বিসি ডিভাইড বাই, এখানে দেখো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, বি প্লাস সি প্লাস এ, সি প্লাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, এটা আসে। এখন শুনো, এই যে এই রাশি, তারপরে প্লাস বি হবে, এটা এটা বাদ গেল, আর আমরা উপরে নিচে এবিসি দ্বারা গুণ করে দিব, এবিসি দ্বারা যদি ভাগ করে দিব, এবিসি দ্বারা ভাগ করে দিব, এবিসি দ্বারা ভাগ করলে বিসি ডিভাইড বাই এবিসি, দ্যাট ইজ এ থাকবে। এবং মজার ব্যাপার হচ্ছে দেখো, এ বিয়োগ এ এখানে আসছে, বি বিয়োগ বি পাশে, সি বিয়োগ সি পাশে আসবে, খুব সুন্দর মতো এগুলো মেনটেন হয়। এ বিসি দ্বারা যদি ভাগ করে দাও তাহলে সি এ বাদ গেলে বি থাকবে, এ বিসি দ্বারা ভাগ করলে সি আসবে এখানে। এবং দেখছো এই জিনিসটা কিন্তু পি স্কয়ার বাই এত, কিউ স্কয়ার বাই এত, আর স্কয়ার বাই এত, এটা কিন্তু পরিষ্কার প্রশ্ন চাইছে, অর্থাৎ এখানে অনুপাত দিয়ে লিখে দিবে এখন শুধু, যে সুতরাং দেখছো একটা অঙ্ক কত বড় হয়েছে। অঙ্কটা ভালো লাগছে বলো? ফেসবুক জুম যারা আসো বলতে পারো, প্লাস সি মাইনাস এ, প্রমাণিত। অনেক বড় হবে এই পেজ গেল, এই পেজ, এবং এইখান থেকে শুরু করে পুরোটা মানে একই প্রশ্ন। হ্যাঁ, এখানে গেল কিছু, এখানে আসলো বাকি। সবাই অঙ্কটা বুঝছো? সবাই বলো। জি স্যার। জি ভাইয়া আগের স্লাইডটা শো করতেন। এটা দেখো, হ্যাঁ নাও, হ্যাঁ স্ক্রিনশট নেওয়া শেষ আশা করি। এরপরে স্লাইড হচ্ছে এটা, দেখো ঠিক আছে, বুঝছো সবাই? জি ভাইয়া। আচ্ছা ওকে, তাহলে এখানে আমরা আজকে কি আর টানবো বলো লেকচার? আর এক দুটো অঙ্ক করাবো কিনা? আজকে থাকছে বাকিরা কি বলো? আর এক দুটো অঙ্ক করাবো? আচ্ছা আজকে আর ভেতর না করি। ভাইয়া আরো করাতেন। হ্যাঁ করাবো? আরো করাতেন। হ্যাঁ স্যার। বলো, করায় তোমরা চাইলে করাবো, না চাইলে করাবো না, বলো। আচ্ছা করাই দেবে। 3-এর 5 নম্বরটা লাগবে না, এটা বাদ দাও, লাগবে না। 4 নম্বর, 4-এর 1, 4-এর 1 করাচ্ছি, 4-এর 1 আর 4-এর 2 হুবহু সেম প্রশ্ন। হ্যাঁ, 4-এর 1 করাচ্ছি, 4-এর 2 হোমওয়ার্ক যাবে। 4-এর 1, 4-এর 2 হুবহু সেম প্রশ্ন, একই ডাটা একই কথা। আর তোমাদের তো আমরা প্রবলেম বুকগুলো দিছি, প্রবলেম বুকগুলো সব আছে। তো 4-এর 1 চলো। দেখো 4-এর 1, এটাও খুব সুন্দর প্রশ্ন, একটু নতুন। আগেরগুলো যেরকম এক নিয়মে ছিল, এটা 4 নম্বর মানে আরেকটু নতুন কোশ্চেন। হ্যাঁ, মানে যখন নতুন সিকোয়েন্সে যাবো তখন একটু নতুন প্রশ্ন তুমি পাবো। 4-এর পরে 5 নম্বরটা আরেকটু ভ্যারাইটিস পাবো, 6 নম্বর আরেকটু ভ্যারাইটিস পাবো।
আচ্ছা তো চলো, 4 কেসে ও বিন্দু থেকে ও বিন্দুতে ও এক্স ও ওয়াই ও জেড বরাবর কার্যরত পি কিউ আর মানে 3টি বল সাম্যাবস্থা সৃষ্টি করে। ভালো কথা। ও বিন্দুগামী একটি বৃত্ত, একটা বৃত্ত, আমি আগে বৃত্তটা আঁকবো, নাহলে বৃত্ত আমার সুন্দর হবে না। সো ধরো এটা হচ্ছে সেই বৃত্ত। আচ্ছা, ও বিন্দুগামী একটি বৃত্ত বল 3টি ক্রিয়া রেখাকে যথাক্রমে এ বি সি বিন্দুতে ছেদ করে প্রমাণ করা যে পি ইজ টু কিউ ইজ টু, একটু ডিফিকাল্ট বাট সহজ। দেখো, তো ধরো এই হচ্ছে আমাদের ও এক্স, ধরো এই হচ্ছে ও ওয়াই, আর ধরো আচ্ছা ও ওয়াইটাকে আর একটু ছোট করে নিই। এইদিকে হচ্ছে ও জেড। এখন শুনুন, ঠিক আছে, এই হচ্ছে ও, তাহলে ও এক্স ও ওয়াই ও জেড গেল। এখন কাহিনী হচ্ছে যেটা ও এক্স ও ওয়াই ও জেড বরাবর কার্যত পি কিউ আর, এদিকে হচ্ছে পি বল, এদিকে কিউ বল, আর এদিকে আর বল। পি কিউ আর বল 3টি সাম্যাবস্থা সৃষ্টি করে। তুমি বলতে পারো এটা তো এদিকে হইতে পারতো ও জেডটা, তুমি এখন বলো ও জেড যদি এদিকে হয় তাহলে কি সাম্যাবস্থা হবে বলো? তাহলে ও জেডকে অবশ্যই এই পি এবং কিউ এর লব্ধি যেদিকে হইতে পারে সম্ভাব্য, ওইটার অপোজিট দিকে দিতে হবে, তাহলে কি আমাদের লজিকটা ঠিক থাকবে। ঠিক কিনা কথাটা বলো? আচ্ছা, তাহলে এখন চলো তাহলে এরপরে কথায় আসি, প্রমাণ করা যায়। আচ্ছা হ্যাঁ, তো এখন কি বলছে, এখন কথা আছে, তাহলে সাম্যাবস্থা সৃষ্টি করে পর্যন্ত কথাটা ঠিক আছে, কিন্তু পরে কি বলছে, ও বিন্দুগামী একটি বৃত্ত রেখা এই যে বল 3টির ক্রিয়া রেখাকে এ বি সি বিন্দুতে ছেদ করে, অর্থাৎ ও পি কে এটাকে এ বিন্দুতে, এটাকে বি বিন্দুতে, আর কে সি বিন্দুতে। এখন আর কে তো ছেদ করে নাই, আর কি বৃত্তকে ছেদ করছে বলো? করে নাই। সেই জন্যে আমরা এখানে যেটা করতে হবে, এটাকে বর্ধিত করতে হবে এদিকে, বুঝছো? এইটাকে এই বরাবর আমরা বর্ধিত করব, এই পয়েন্টটাকে সি ধরে নিলাম, এই কাজটা, তাইলে এখন এইভাবে জিনিসটাকে ছেদ করবে, তাদেরকে তখন বলা যাবে। তারপর আমরা এখানে একটা চতুর্ভুজ ড্র করে দিই। হ্যাঁ, ড্র করলাম, আর আমাদের সুবিধার জন্য আমরা আরেকটা কাজ করলাম। হ্যাঁ, এটা একুরেট হচ্ছে না কেন? এই কর্নারটাও আমরা যোগ করে দিলাম। গ্রাফিক্স বোর্ড দিয়ে ক্লাসে থাকলে একটু পেইন্ট খাওয়া লাগে, আমাদেরও পেইন্ট খাওয়া লাগে, আমার আঁকাগুলো ভালো হয় না গ্রাফিক্স বোর্ডে। আমি ট্রাই করছি, একটু ক্লাস নিতে আরাম, হ্যাঁ বসে বসে নেওয়া যায়, ভেজাল নাই, কিন্তু তোমাদেরও কষ্ট হয় একটু কনসেন্ট্রেশন রাখতে, লিখতে আমারও কষ্ট হয় আসলে, এটা সত্য। আচ্ছা দেখ তো চলো, তো হ্যাঁ, তাহলে এবার হচ্ছে আমাদের সি এর কাহিনী গেল, তাহলে পি কিউ আর এর কন্ডিশনটা। এখন কোয়েশ্চেনটা শুরু করবো কিভাবে, এই যে সাম্যাবস্থার কথা থেকে, সাম্যাবস্থা মানে লামির উপপাদ্য। সলভ। যেহেতু অন্য তলে থাকলে কি বলে, আরে ও সাম্যাবস্থার জন্য বলাই তো আছে একই তলে থাকতে হবে। সুতরাং পি বাই এই যে বি ও জেড কিউ বাই এ ও জেড আর বাই এ ও বি, আর এদিকে ওকে। এখন এখানে দেখো বিসি সি এ বি, দেখো বিসি সি এ বি, অর্থাৎ এই একটা এ বি সি,
ট্রায়াঙ্গেলের মধ্যে 3টা বাহু এখানে আসছে, যেখানে ও বি ও এ এটা কোনো জায়গায় নাই প্রমাণে, বিসি সি এ এ বি, তাই না? প্রশ্নের এই 3টা এবিসি ট্রায়াঙ্গেলটা নিয়ে তোমাকে এবার টার্গেট নিতে হবে এবং এবিসি ট্রায়াঙ্গেলের মধ্যে সব সেট করতে হবে। তো এবিসি ট্রায়াঙ্গেলের মধ্যে সব সেট করার টার্গেটে আমরা এখন কাজ করি। তাহলে দেখো বি ও জেড, তুমি বলো এই যে লাইনটা টানলাম বি সি জেড আর বিও, এখানে টোটাল কোণ কিন্তু 180 ডিগ্রি, দেখি বুঝছো? 180। তার মধ্যে বি ও জেড যদি বাদ হয় এটাকে লেখা যাবে 180 মাইনাস বি ও সি। আমরা ট্রায়াঙ্গেল এবিসির মধ্যে নিতে হবে এই জিনিসগুলো, এই টার্গেট আমরা কাজ করবো। অর্থাৎ দেখো আমি তোমাদেরকে একটা একটা করে দেখাই, একবার দেখাই। দেখো এটাকে লেখা যাবে বি ও জেডকে 180 মাইনাস বি ও সি। এই জিনিসটাকে যখন সাইন থেকে লাগবো, সাইন 180 মাইনাস এত সমান কস, আর সাইন বিওসি হয়ে যাবে, তাই না? এখন বলো সাইন বি ও সি, আমার ট্রায়াঙ্গেল টার্গেট হচ্ছে এ বি সি। এই জায়গায় বিসি চাপের উপর বি ও সি আর বি এ সি দুইটা কোণ সমান হবে, একই চাপের উপর সকল বৃত্তস্থ কোণের মান সমান হয়। এটা তো পড়ছিলাম না বলো স্কুলে, একই চাপের উপর দণ্ডায়মান সকল বৃত্তস্থ কোণের মান সমান, মনে আছে কিনা বলো? একই চাপের উপর দণ্ডায়মান সকল বৃত্তস্থ কোণের মান সমান, তাহলে বি ও সি আর বি এ সি সমান হবে। অর্থাৎ এই জিনিসটাকে সাইন বি এ সি লিখতে পারবো। আমি ব্র্যাকেটে দিয়ে দিচ্ছি একই চাপের, তোমার জন্য মনে থাকে, উপর দণ্ডায়মান সকল বৃত্তস্থ কোণ সমান। বিএসি যদি হয়ে যায়, বিএসি এটা যদি হয়ে যায়, বলো বিএসি এটা কোন কোণ? এই কোণ না? দেখি বুঝছো? এবিসি ট্রায়াঙ্গেল হিসেবে বিএসি দ্যাট ইজ এই কোণকে ইন্ডিকেট করতেছে। আর এটাকে তুমি এই যে মাঝখানে এ সাইন এ ধরতে পারবে। এখন বলো সাইন এ মানে কি বলো তো? এ বাই 2r। এ মানে কি ছোট, এ মানে কি? সাইন এ মানে কি যে বিসি বাই 2r না? বুঝছো লজিক? সাইন এ সূত্র যে ট্রায়াঙ্গেলের যে সাইন সূত্র থেকে বিসি বাই 2r, তো বিসি বাই 2r দিচ্ছি, বা বিসি বাই কে দিতে পারো, বা বিসি বাই কে যে ধরি এ বাই এ এভাবে আর কি। সাইড নোটটা তুমি ওই যে কে দিয়ে দিলাম, এ বাই সাইন এ, তাই না? ওকে, কাহিনী বুঝছো? আমাদের কিন্তু কাজ শেষ। কেমনে? দেখো পি বাই বিসি আসলো, তাহলে পি কেসে বিসি, দেখো প্রমাণে বিসি আসছে, পি কিন্তু পরবর্তী ক্ষেত্রে বাদ হয়ে যাবে। আর এই একই কাজ এই দুটোর ক্ষেত্রে করতে হবে। একটু বড় হইতো, বাট আমি তোমাকে বুঝিয়ে এটা লিখে ফেলছি। অর্থাৎ এখানে আমরা এখন দেখো আমরা এটা কালার চেঞ্জ করে দিই, আমি এখানে এটা নোট তুমি নর্মালি লিখবা আর কি। হ্যাঁ, তো এটার পরিবর্তে এ ও জেড দেখো, এ ও জেড দ্যাট ইজ হচ্ছে এই যে এই কোণটাকে হিসাবে রেখে 180 মাইনাস এ ও সি লিখতে পারবা। এ ও সি এটাকে আমি যেহেতু এ বিসির মধ্যে নিব, এ বি সি লিখতে পারবো, এটাকে আমরা বি কোণ নিতে পারবো, তাই না? এই যে এ বি সি বি কোণ, এই যে বি কোণ। আর বি কোণ এটাকে আমরা কি করতে পারবো বলো তো? এই যে বি কোণ মানে কি, এই যে এসি ডিভাইড বাই কে লিখতে পারবো, তাই না? বুঝছো? সো ফাইনালি লিখতে পারবো কি, পি বাই বিসি ডিভাইড বাই কে, কিউ বাই এসি ডিভাইড বাই কে, আর বাই এ বি ডিভাইড বাই কে। কে 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 বাদ গেল, বিসি তারপর সি এ বি।
প্রমাণ। বুঝছো? মনে থাকবে বলো? ডিটেলসে তো করছে কিন্তু এটা একটু শর্টলি করলাম আর কি, যে কোনটা কীভাবে কিসে কিসে কনভার্ট হচ্ছে সেটা দেখে দিলাম। তাহলে তোমার কী হলো, দ্রুত করতে পারলাম। সবাই জমে বলো ক্লিয়ার অঙ্কটা? অনেকগুলো অঙ্ক করছে, হ্যাঁ। হোমওয়ার্ক হচ্ছে 4-2। হোমওয়ার্ক। দেখো সবাই, কোনো প্রশ্ন থাকলে বলো। কোনো প্রশ্ন আছে কারো? না ভাইয়া। আচ্ছা, আরেকটা অঙ্ক করাবো, বলো কথা কি অবস্থা লিখে বুঝতেছো কথার কথা? করা গেছে স্যার। জি স্যার। আচ্ছা, বাকিরা বলো। এখন একটু বেশি ডোজ হয়ে যাচ্ছে। আসলে ঠিক বলছো। ওকে, গুড নাইট। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম।